হ্যালো স্টুডেন্ট, আজকে ক্লাস 11-এর এটা আমার প্রথম ভিডিও, যেখানে আমরা অ্যাকাউন্টেন্সি বইয়ের ক্লাস 11-এর অ্যাকাউন্টেন্সি বইয়ের প্রথম যে চ্যাপ্টারটি রয়েছে, যার নাম ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো যেহেতু অ্যাকাউন্টেন্সি বইয়ের প্রথম ক্লাস, তা সবার আগে তো আমাদের জানতে হবে অ্যাকাউন্টেন্সি কী। অ্যাকাউন্টেন্সি কী, খাওয়ার জিনিস না গায়ে মাখার জিনিস, সেটা যতক্ষণ না জানতে পারবো ততক্ষণ বই পড়ার যে ইন্টারেস্ট সেটা কখনোই পাবো না। যে কোনো বই, সেটা গ্রামার বই হোক, ভূগোল বই হোক, ইতিহাস বই হোক, বই পড়ার আগে একটা প্রাথমিক ধারণা আমাদের সকলেরই হওয়া উচিত যে বইয়ের পাতাটা যদি খুলি তাহলে বইয়ের বিষয়বস্তু কী, বইয়ের মধ্যে কী পাবো। যেমন অ্যাকাউন্টেন্সিতে যাওয়ার আগে আমরা গ্রামার বই নিয়ে একটু বলি। তো গ্রামার বই কী, গ্রামার কী? গ্রামার আর কিছুই নয়, গ্রামার হচ্ছে একটা বই, যে বই পড়লে আমরা ভাষাকে শুদ্ধভাবে বলতে, পড়তে এবং লেখার কীভাবে লিখতে পারা যায় তার নিয়মগুলো জানতে পারি। যে গ্রামারের দুটি পার্ট, একটা বাংলা ব্যাকরণ বা বেঙ্গলি গ্রামার, আর একটা হচ্ছে ইংলিশ গ্রামার বা ইংরেজি ব্যাকরণ। তো অ্যাকাউন্টেন্সি কী? অ্যাকাউন্টেন্সি হলো একটা বই, যে বই পড়লে হিসেব রাখার নানা রকম পদ্ধতি, শুধু পদ্ধতি নয়, বৈজ্ঞানিক পদ্ধতি এবং কলা কৌশল, মেথডস অ্যান্ড টেকনিক্স আমরা জানতে পারি। তাহলে অ্যাকাউন্টেন্সি একটা বই, যে বই পড়লে হিসেব রাখার নানা রকম পদ্ধতি এবং কলা কৌশল জানতে পারা যায়। পরিষ্কার? এবার অনেকের মধ্যে প্রশ্ন উঠতে হয়তো শুরু করে দিয়েছে। আমি হয়তো একসময় বলেছিলাম যে আমি তো এতদিন অ্যাকাউন্টেন্সি বই পড়িনি, কিন্তু হিসাব তো রেখেছি। আমি তো ক্লাস 10 পর্যন্ত এতদিন পড়েছি, কিন্তু হিসাব তো রাখতাম। আমার মা আর্টসের ব্যাকগ্রাউন্ড, তার বাবার সায়েন্স ব্যাকগ্রাউন্ড, কিন্তু তারাও তো হিসেব রাখেন। তার মানে অ্যাকাউন্টেন্সি বই পড়লেই যে হিসেব রাখা যায় আর অ্যাকাউন্টেন্সি বই না পড়লে হিসেব রাখা যায় না, এই ধারণাটা ভুল। তাহলে আমরা অ্যাকাউন্টেন্সি বই কেন পড়ব? বা এটাও বলতে পারি যে পাড়ার দোকানদার, যেখান থেকে আমি মুদি দোকানের জিনিসপত্র কিনে নিয়ে আসি, বা যে ফুচকাওয়ালার থেকে আমি ফুচকা খাই, তারা ব্যবসা করছে, সেখানে আর্থিক লেনদেন হয়, টাকা পয়সা আসা যাওয়া হয়, তো তারাও হিসেব রাখে। কিন্তু তারা কেউ অ্যাকাউন্টেন্সি বই পড়েছে? একটু খোঁজ খবর নিলে জানতে পারবো তারা কেউ অ্যাকাউন্টেন্সি বই পড়েনি। তখন আমাদের মনের মধ্যে একটা স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে যে অ্যাকাউন্টেন্সি বই না পড়েও তো হিসেব রাখা যায়, তাহলে অ্যাকাউন্টেন্সি বই আমরা পড়বো কেন? এর উত্তর আমরা এইভাবে দিতে পারি। ওই যে ফুচকাওয়ালা, ওই যে মুদি দোকানদার, তারা ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রেই বলি যে ব্যবসা মানেই আমাদের সকলের একটা ধারণা আছে যে উইদাউট ক্যাপিটাল নো বিজনেস ক্যান বি ফর্মড। তাহলে তাদের ব্যবসা ছোট হোক আর বড় হোক, তাদের ব্যবসা একটা ক্যাপিটাল আছে। এখন প্রশ্ন হলো যে সেই ব্যবসায় কত টাকা ক্যাপিটাল রয়েছে? ব্যবসা মানে তার সম্পত্তি রয়েছে, তার দেনা রয়েছে। সেই ফুচকাওয়ালাকে যদি আমরা জিজ্ঞাসা করি বা তোমরা জিজ্ঞাসা করো যে আচ্ছা কাকু, এরকম আপনি ব্যবসা করছেন, আপনার ব্যবসায় ক্যাপিটাল কত? সেই দোকানদার, সেই ব্যবসাদার সঠিক উত্তর দিতে পারবে না, দিলেও অনেক দেরি হবে, এবং সেটা কতটা বিশ্বাসযোগ্য সে ব্যাপারে আমাদের বেশ কিছুটা সন্দেহ থাকবে। তাহলে আমাদের এমনভাবে হিসেব রাখতে হবে যে হিসেবের উপর যে তথ্যগুলো তৈরি হবে সেগুলো প্রত্যেকটা বিশ্বাসযোগ্য। সেই বিশ্বাসযোগ্য তথ্য তৈরি করতে গেলে আমাদের কিছু পদ্ধতি এবং নিয়ম কানুন শিখতে হবে। সেই শিখবো কোথা থেকে? না, অ্যাকাউন্টেন্সি বই থেকে। তাহলে বোঝা গেল যে অ্যাকাউন্টেন্সি বই কেন পড়বো? না, হিসেব রাখার পদ্ধতি শিখবো, কিছু কৌশল শিখবো, প্রত্যেকটাই সাইন্টিফিক মেথড, সাইন্টিফিক টেকনিক, সেগুলো শিখতে পারবো আমরা অ্যাকাউন্টেন্সি বই পড়লে। এবার আসি, অ্যাকাউন্টেন্সি কি কোনো ব্রাঞ্চ আছে, মানে অ্যাকাউন্টেন্সির শাখা আছে? যে আমরা অ্যাকাউন্টেন্সি যে বইটা পড়বো সেটা কি টাইপ অফ অ্যাকাউন্টেন্সি, এই ব্রাঞ্চের মধ্যে কোন অ্যাকাউন্টেন্সি? জেনে রাখবেন, অ্যাকাউন্টেন্সির 3টে ভাগ আছে। একটা হলো ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, যেটাকে আর্থিক হিসাব নিকাশ বলা হয়, আর্থিক হিসাবশাস্ত্র। 2 নম্বর হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং, আর 3 নম্বর হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। অর্থাৎ আর্থিক হিসাব নিকাশ, পরিব্যয় হিসাব নিকাশ, যেটাকে ইংরেজিতে কস্ট অ্যাকাউন্টিং বলে, আর থার্ড ওয়ান হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সি বা ব্যবস্থাপনা হিসাব নিকাশ। তো আমরা যখনই অ্যাকাউন্টেন্সি বলবো, সবসময় মাথায় রাখবে এই অ্যাকাউন্টেন্সি বলতে মূলত আমরা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং বা ফিনান্সিয়াল অ্যাকাউন্টেন্সি নিয়ে চিন্তা করব। তাহলে একবার রিপিট করছি যে অ্যাকাউন্টেন্সি কি। অ্যাকাউন্টেন্সি হলো একটা বই বা শাস্ত্র,
যে বই পাঠ করলে বা যে বই পড়লে আমরা হিসেব রাখার নানা রকম পদ্ধতি এবং কলা কৌশল জানতে পারব। পরিষ্কার? এই অ্যাকাউন্টেন্সির দুটো ব্রাঞ্চ আছে, মানে প্র্যাকটিক্যাল ব্রাঞ্চ আর কি। প্র্যাকটিক্যাল ব্রাঞ্চ কি না, একটাকে বলা হয় বুক কিপিং। কোন অ্যাকাউন্টেন্সি বলছি মনে রাখবে, এটা কিন্তু ফিনান্সিয়াল অ্যাকাউন্টেন্সির কথা বলছি, যার প্র্যাকটিক্যালি দুটো ব্রাঞ্চ আছে। একটা হলো বুক কিপিং বা হিসাব রক্ষণ, আর অ্যানাদার ব্রাঞ্চ ইজ হিসাব নিকাশকরণ বা অ্যাকাউন্টিং। ঠিক আছে, এবার জানতে হবে যে বুক কিপিং কি বা অ্যাকাউন্টিং কি, হিসাব রক্ষণ কি, হিসাব নিকাশ কি। বুক কিপিং হচ্ছে এই যে হিসাব শাস্ত্র বই পড়ে যে আমরা টেকনিকগুলো শিখবো, যে নিয়ম নীতি রীতিগুলো শিখবো, সেই নিয়ম নীতি রীতিগুলোকে অ্যাপ্লাই করে হিসেব রাখবো যখন বা লিপিবদ্ধকরণ করবো যখন আর্থিক লেনদেনগুলিকে, সেই রেকর্ডিং করা হয়ে গেল, তার মানে বুক কিপিং তার কাজ করে ফেললো। সেই জন্য বলা হয় বুক কিপিং ডিলস উইথ রেকর্ডিং ফাংশন, মানে যত রকম আর্থিক লেনদেন হয় সেগুলোকে হিসেবের খাতায় লিপিবদ্ধ যেই করা হয়ে গেল, সেটা বুক কিপিং এর কাজ হয়ে গেল। সেই জন্য হিসাব রক্ষণ মূলত লিপিবদ্ধকরণ কাজের উপরেই হাইলাইট করে থাকে, মানে এর কাজ হচ্ছে লিপিবদ্ধকরণ করা। এইবার এই হিসেব রাখা হয়ে গেল, রাখা হিসেবটা ঠিক হয়েছে, যদি ঠিক থাকে সেই রাখা হিসেবের উপর ভিত্তি করে আমাদের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল নির্ধারণ করতে হয়, মানে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে সেটা বের করতে হয়। আর্থিক অবস্থা কেমন, ভালো অবস্থা না খারাপ অবস্থা। তারপর সেই রাখা হিসেবের উপর ভিত্তি করে সরকারকে কত টাকা ট্যাক্স দিতে হবে, কর দিতে হবে, সেই সমস্ত জিনিসের ব্যাখ্যা দেয়া, এই সমস্ত কাজগুলো করে থাকে হিসাব নিকাশকরণ বা অ্যাকাউন্টিং। তাহলে সেই জন্য অনেকে বলে থাকে, আচ্ছা আমরা আরেকটু অন্যভাবে বলি, স্টুডেন্ট আর টিচার্স, একজনকে আমি বলি বুক কিপিং আর একজন হচ্ছে অ্যাকাউন্টিং। স্টুডেন্ট পড়াশোনা করে পরীক্ষা দিল, এবার সে উত্তরটা ঠিক লিখলো না ভুল লিখলো, আর কি করলে আরো ভালো উত্তর লেখা যায়, আরো বেশি নম্বর পাওয়া যায়, সেই কাজগুলো তিনি কে করে থাকেন এক্সামিনার। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি যে বুক কিপিং এর কাজ অনেক ন্যারো, অনেক সংকীর্ণ। একটা স্টুডেন্ট শুধু পরীক্ষা দিল, তার কাজ শেষ, কিন্তু সে ঠিক লিখেছে না ভুল লিখেছে সেই কাজটা করে থাকে কি এক্সামিনার, মানে তার নলেজটা অনেক বেশি একজন স্টুডেন্টের তুলনায়। সেই জন্য এবং আরো একটা ব্যাপার, একজন স্টুডেন্ট যতক্ষণ না পরীক্ষা দেবে ততক্ষণ সেই খাতাটা জাজ করবে কি, মানে পরীক্ষা দেয়া না হলে, মানে বুক কিপিং তার কাজ শেষ না করলে অ্যাকাউন্টেন্ট তার কাজ শুরু করতে পারেন না। স্টুডেন্ট পরীক্ষা দেবে, তবে এক্সামিনার সেই খাতাটা চেক করবেন। সেই জন্য একটা কথা বলা হয় ইংরেজিতে, ওয়্যার বুক কিপিং এন্ডস অ্যাকাউন্টিং স্টার্টস। বাংলায় বলা হচ্ছে হিসাব রক্ষণের কাজ যেখানে শেষ হয়, হিসাব নিকাশকরণের কাজ সেখান থেকেই শুরু হয়। পরিষ্কার? আচ্ছা, এবার এটা আলোচনা আগে হয়নি, বলছি যে এই যে হিসেব রাখার প্রয়োজন কাদের কাছে আছে। হিসেব রাখার প্রয়োজন অনেকেই বলে থাকে, মানে ক্লাসে গিয়ে যখন এই প্রশ্নটা করি, অনেক স্টুডেন্ট শুরুতে হাত তুলে বলে থাকে যে স্যার ব্যবসা যারা করে তাদের কাছে হিসেব রাখার প্রয়োজন আছে। উত্তরটা কি শুধুই তাই? আমার বাড়িতে হিসেব রাখা হয় না? আমার বাড়িতে হিসেব রাখা হয়, কিন্তু আমরা তো ব্যবসা করি না। স্কুল কি ব্যবসা করে না? স্কুলেও হিসেব রাখা হয়। পাড়ার যে ক্লাবের তুমি সদস্য, সেই ক্লাবেও হিসেব রাখা হয়, কিন্তু ক্লাব কি ব্যবসা করে না? তার মানে এই যে হিসেব রাখার প্রয়োজন শুধু ব্যবসা প্রতিষ্ঠানের কাছে আছে, এই ধারণাটা ভুল। সমস্ত প্রতিষ্ঠান, সেটা ব্যক্তি হতে পারে, প্রতিষ্ঠান হতে পারে, যেখানে আর্থিক লেনদেন সংগঠিত হয়, সেটা ব্যক্তি প্রতিষ্ঠান হতে পারে, ব্যক্তি হতে পারে, কোনো পারিবারিক প্রতিষ্ঠান হতে পারে, সামাজিক প্রতিষ্ঠান হতে পারে, এছাড়া ব্যবসায়িক প্রতিষ্ঠান হতে পারে, সবার ক্ষেত্রেই কিন্তু হিসেব রাখার একটা প্রয়োজনীয়তা আছে। তার মানে হিসাবশাস্ত্র বইটা পড়ার প্রয়োজনীয়তা সবার ক্ষেত্রেই আছে। কারণ যতক্ষণ না এই বই পড়ে, এই বইয়ের রীতিনীতি অনুসরণ করে আমরা হিসেব রাখবো, ততক্ষণ এই রাখা হিসেবটা অপরের কাছে, তৃতীয় পক্ষের কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠবে না। তাহলে সেই জন্য আমরা হিসেব রাখবো। ঠিক আছে, এবার আসা যাক আচ্ছা, এটা তো আমরা আলোচনা করলাম যে এই ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর দুটো ব্রাঞ্চ আছে, একটা হলো বুক কিপিং, একটা হলো অ্যাকাউন্টিং। নেক্সট টপিক, যে হিসেব রাখলাম, কাদের জন্য হিসেব রাখলাম, সেই জন্য তোমাদের বইতে একটা টপিক আছে, হু আর দ্য ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। বাংলায় বলা হচ্ছে যে আর্থিক তথ্যের, হিসাব নিকাশ তথ্যের ব্যবহারকারী কারা। এর উত্তর হিসেবে আমরা বলতে পারি যে আর্থিক হিসাব নিকাশ তথ্যের ব্যবহারকারী দুজন হয়, দুটো গ্রুপ হয়। একটা হলো
ইন্টারনাল ইউজার বা আভ্যন্তরীণ ব্যবহারকারী, আর 2 নম্বর হচ্ছে এক্সটার্নাল ইউজার বা বাহ্যিক ব্যবহারকারী। এবার আসা যাক যে হু আর দ্য ইন্টারনাল ইউজার্স, মানে আভ্যন্তরীণ ব্যবহারকারী কারা। প্রথমে বলি মালিক পক্ষ, কারণ ব্যবসার সবচেয়ে কাছের লোক হচ্ছে মালিক। তাহলে মালিক হচ্ছে ইন্টারনাল ইউজারদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। 2 নম্বর হচ্ছে কর্মচারীরাও ব্যবসা প্রতিষ্ঠানের একটা অঙ্গ, তাদেরও হিসাব নিকাশ তথ্যের জানার একটা অধিকার আছে। তাহলে কি হলো, মালিকগণ। 2 নম্বর হচ্ছে কর্মচারী, 3 নম্বর হচ্ছে ম্যানেজার, ব্যবস্থাপক, যারা ব্যবসাটা পরিচালনা করে থাকেন। তো এই 3 জন হলেন ব্যবসার আভ্যন্তরীণ ব্যবহারকারী। পরে আসি বাহ্যিক ব্যবহারকারী, মানে এই রিপোর্টটা বাইরের লোক বা থার্ড পার্টির কাছেও আমাদের পেশ করতে হয়। তো এই থার্ড পার্টি কারা? প্রথমেই আসি যাদের মানি লেন্ডার, মানি লেন্ডিং ইনস্টিটিউশন, যেমন কোনো ব্যাংক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, তাদের কাছে যখন আমরা টাকা ধার চাইতে যাবো ব্যবসার প্রয়োজনে, তারা ব্যবসার আর্থিক অবস্থাটা জানতে চাইবে, ব্যবসার ফিনান্সিয়াল রেজাল্ট জানতে চাইবে। তো সেই জানানোর জন্য তাদের কাছে একটা রিপোর্ট দিতে হতো। যে কোনো এমনি হাতে যে কোনো মেথডে রাখা রিপোর্ট দিলে তাদের কাছে বিশ্বাসযোগ্য হবে না। তাহলে অ্যাকাউন্টেন্সি বইতে যে নিয়ম নীতিগুলো আছে, রীতিগুলো আছে, সেগুলো অনুসরণ করে আমরা যে হিসেব রাখবো, সেইগুলো ডকুমেন্ট হিসেবে, রিপোর্ট হিসেবে তাদের কাছে উপস্থাপন করতে হবে, তবে সেটা তাদের কাছে বিশ্বাসযোগ্য হবে। তাহলে সেই সমস্ত প্রতিষ্ঠান, অর্থাৎ ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, তারা হলেন বাহ্যিক ব্যবহারকারী। দে আর দ্য এক্সটার্নাল ইউজার অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। এছাড়া ক্রেতা সাধারণ, দেনাদার, পাওনাদার, এরা সবাই কিন্তু বাহ্যিক ব্যবহারকারী। ঠিক আছে? তো আজকে এই এতক্ষণ ধরে আমরা যা যা আলোচনা করলাম, আমরা এক নজরে বলে নিই। আমরা বলেছি অ্যাকাউন্টেন্সি কি, অ্যাকাউন্টেন্সি 3 প্রকার সেটা বলেছি। তার মধ্যে আমরা বেসিক্যালি এই আজকে যে অ্যাকাউন্টেন্সি যে বিষয়টা আলোচনা করছি, সেটা কিন্তু ফিনান্সিয়াল অ্যাকাউন্টেন্সি আলোচনা করছি। তার 2টো ব্রাঞ্চ, সেটা কি বলেছি, একটা বুক কিপিং, একটা অ্যাকাউন্টিং। কাদের ক্ষেত্রে এই অ্যাকাউন্টেন্সি বা হিসেব রাখার প্রয়োজন আছে সেটাও বলেছি। সমস্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে যেখানে আর্থিক লেনদেন সম্পন্ন হয়, সেটা ব্যক্তি জীবন হতে পারে, পারিবারিক ব্যক্তি হতে পারে, সামাজিক প্রতিষ্ঠান হতে পারে, স্কুল, কলেজ, ক্লাব, আর ব্যবসা প্রতিষ্ঠান তো আছে। অর্থাৎ সবার ক্ষেত্রেই যেখানে যেখানে আর্থিক লেনদেন সংঘটিত হয়, সেই সমস্ত জায়গায় হিসেব রাখার প্রয়োজন আছে। তারপরে জেনেছি যে হিসেবটা যে রাখলাম, সেখান থেকে তথ্যগুলো পাবো, কাদের কাছে পেশ করতে হয়। তার 2টো ইউজার আছে, একটা হলো আভ্যন্তরীণ ইউজার আর একটা হলো এক্সটার্নাল ইউজার, ইন্টারনাল ইউজার অ্যান্ড এক্সটার্নাল ইউজার। এটাই হলো আমার এই অ্যাকাউন্টেন্সি বইয়ের প্রথম চ্যাপ্টারের বিষয়বস্তু। একটুখানি আজকের আলোচনার বিষয়বস্তু। তো নেক্সট ভিডিওতে আমরা পরের চ্যাপ্টারগুলোয় যাব। অর্থাৎ এই বৈজ্ঞানিক পদ্ধতিতে হিসাব নিকাশ রাখতে গেলে কিছু টার্ম জানতে হয়, কিছু টার্মের ডিটেলসটাকে যদি ভালোভাবে না জানি, আমরা অ্যাকাউন্টেন্সির অঙ্কগুলোকে কষতে পারবো না। যেমন লেনদেন কাকে বলে, ঘটনা কাকে বলে, গুডস কাকে বলে, সম্পত্তি কাকে বলে, দেনা কাকে বলে, এগুলো নিয়ে আমরা ডিটেলস পরের ভিডিওতে যাব। আজকের ভিডিওতে এই পর্যন্ত থাক, ঠিক আছে? এরপরে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সেগুলো দেখাবো, যেগুলো তোমাদের পরীক্ষার সময় কাজে লাগবে। মানে অ্যাকাউন্টেন্সি কাকে বলে সেখানে আমরা লিখিত আকারে প্রেজেন্ট করেছি, সেগুলো তোমরা নোট করে নেবে, ঠিক আছে? ওকে। ক্লাস 11-এর অ্যাকাউন্টেন্সি বইয়ের প্রথম চ্যাপ্টার, তার নাম হলো ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং। এই চ্যাপ্টারে আমাদের যেগুলো শিখতে হয়, তার মধ্যে প্রথমেই আসে যে হিসাবশাস্ত্র কি, হোয়াট ইজ অ্যাকাউন্টেন্সি? উত্তর: যে শাস্ত্র পাঠ করলে কোনো প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনসমূহকে লিপিবদ্ধ করার নিয়ম, নীতি ও পদ্ধতি সম্পর্কে জ্ঞান লাভ করা যায়, তাকে হিসাবশাস্ত্র বলে। হিসাবশাস্ত্রবিদ F.W. পিক্সলের মতে সমস্ত প্রকার আর্থিক লেনদেন লিপিবদ্ধ করার বিজ্ঞানকে হিসাবশাস্ত্র বলা হয়। এই হিসাবশাস্ত্রের অন্তর্গত হিসাব সংক্রান্ত নিয়ম, নীতি ও পদ্ধতির প্রয়োগের ক্রিয়াগত দিকটি হল হিসাব রক্ষণ অর্থাৎ বুককিপিং ও হিসাব নিকাশ অর্থাৎ অ্যাকাউন্টিং। অর্থাৎ
আমরা বলতে পারি যে হিসাবশাস্ত্রের দুটি শাখা, একটির নাম হিসাবরক্ষণ বা বুককিপিং এবং অপরটি হল হিসাব নিকাশ বা অ্যাকাউন্টিং। এখন জানতে হবে যে বুককিপিং বা হিসাবরক্ষণ কি। হিসাবরক্ষণ বা বুককিপিং হল হিসাবের বইতে ব্যবসায়িক লেনদেন লিপিবদ্ধ করার কৌশল। অন্যভাবে বলতে গেলে হিসাবরক্ষণের কাজ মূলত লিপিবদ্ধকরণ সংক্রান্ত। হিসাব নিকাশ বা অ্যাকাউন্টিং কি? প্রথমে আর্থিক তথ্যগুলি সংগ্রহ করা, তারপর শ্রেণীবদ্ধ ও সারসংক্ষেপ করার পর আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ এবং তা বিশ্লেষণ করে প্রতিবেদন রূপে তথ্য ব্যবহারকারীদের জ্ঞাত করার কাজকে বলে হিসাব নিকাশ বা অ্যাকাউন্টিং। এই হিসাবরক্ষণ ও হিসাব নিকাশের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, অর্থাৎ বলতে পারি যে রিলেশনশিপ বিটুইন বুককিপিং অ্যান্ড অ্যাকাউন্টিং। কি সম্পর্ক? প্রথমত, হিসাবরক্ষণ হলো এই ব্যবস্থার প্রথম কাজ, অর্থাৎ প্রাথমিক কাজ। হিসাব নিকাশ হলো তার চূড়ান্ত কাজ। দ্বিতীয়ত, হিসাবরক্ষণের কাজ মূলত লিপিবদ্ধকরণের মধ্যেই আবদ্ধ, কিন্তু হিসাব নিকাশের কাজ হলো আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ এবং তা বিশ্লেষণ করে প্রতিবেদন রূপে তথ্য ব্যবহারকারীদের জ্ঞাত করা। এই কারণে বলা হয় যে হিসাবরক্ষণের কাজ যেখানে শেষ হয় সেখান থেকে হিসাব নিকাশের কাজ শুরু হয়। হিসাব নিকাশের উদ্দেশ্যগুলি কি কি? প্রথমত, সুষ্ঠুভাবে লেনদেনের লিপিবদ্ধকরণ। দ্বিতীয়ত, নির্দিষ্ট সময়ের আর্থিক ফলাফল নির্ধারণ। তৃতীয়ত, নির্দিষ্ট সময় অন্তে আর্থিক অবস্থার নির্ধারণ। নেক্সট, ব্যবস্থাপনায় সাহায্য করা। লাস্ট, তথ্য ব্যবহারকারীদের তথ্য সরবরাহ করা। এবার আসি হিসাব নিকাশের সুবিধা, অর্থাৎ অ্যাডভান্টেজেস অফ অ্যাকাউন্টিং। সেগুলি কি? প্রথমত, আর্থিক ফলাফল নির্ণয়। নেক্সট, সমগোত্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের আর্থিক ফলাফলের মধ্যে তুলনা করা। নেক্সট, ব্যবস্থাপনায় সাহায্য করা। নেক্সট, কর সংক্রান্ত সুবিধা। নেক্সট, ঋণ প্রাপ্তির সুবিধা। নেক্সট, প্রামাণ্য দলিল। নেক্সট, সহজে ভুল নির্ধারণ করা। এখন এই হিসাব নিকাশ যে করা হলো, এর ফলে বিভিন্ন রকম তথ্য পাওয়া যায়। সেই তথ্যগুলি ইউজ করবে কারা, অর্থাৎ হু আর দ্য ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। এর উত্তর হিসেবে বলা যায় যে হিসাব নিকাশ তথ্যের যে সমস্ত ব্যবহারকারীগণ রয়েছেন তাদেরকে দুটি শ্রেণীতে ভাগ করা হয়। প্রথমত আভ্যন্তরীণ ব্যবহারকারী এবং দ্বিতীয়ত বাহ্যিক ব্যবহারকারী। এখন আমাদের জানতে হবে যে আভ্যন্তরীণ ব্যবহারকারী কারা। তো এর আন্ডারে রয়েছে বর্তমান ও ভবিষ্যৎ মূলধন সরবরাহকারী, অর্থাৎ প্রতিষ্ঠানের মালিক, ইংরেজিতে যাকে বলা হয় প্রোপ্রাইটার। দ্বিতীয়ত কর্মচারীগণ, অর্থাৎ এমপ্লয়িজ। তৃতীয়ত ব্যবসাটি যারা পরিচালনা করে থাকেন, অর্থাৎ ব্যবস্থাপক বা ম্যানেজার্স। এবার আসা যায় বাহ্যিক ব্যবহারকারী কারা। বাহ্যিক ব্যবহারকারীগণ হলেন ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান। নেক্সট, বিনিয়োগকারী অর্থাৎ ইনভেস্টার্স। নেক্সট, পাওনাদার অর্থাৎ ক্রেডিটর্স। নেক্সট, দেনাদার বা ডেটার্স। নেক্সট, সরকার বা গভর্নমেন্ট। আর হচ্ছে ক্রেতা সাধারণ বা কাস্টমার্স প্রভৃতি। তাহলে এতক্ষণ ধরে কিছুটা এমনি আলোচনার মাধ্যমে কিছুটা
পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা প্রথম চ্যাপ্টারটি ক্লাস 11-এর অ্যাকাউন্টেন্সি বইয়ের প্রথম চ্যাপ্টারটি আমরা আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমরা আরও ডিটেলসে পরের চ্যাপ্টারগুলো আলোচনা করব। তোমরা খুব ভালোভাবে পরের ভিডিওগুলো লক্ষ্য করবে। আজকের ভিডিওটা ভালোভাবে ফলো করবেই, বারবার দেখবে এবং পরের ভিডিওগুলো আরও ভালো করে দেখবে। তো ওয়েট করো, পরের ভিডিও নিয়ে আসছি কয়েকদিন পরে। ঠিক আছে?